নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে এসেছি, যেটার নাম হলো বাঘের স্ত্রী, নিহার রঞ্জন গুপ্তের লেখা। তাহলে শুরু করি। সবাই যখন ঘুমিয়ে পড়ে, শুভ তার দোতলার শোবার ঘর থেকে নিঃশব্দে বের হয়ে পা টিপে টিপে সিঁড়ির সামনে এসে দাঁড়ায়, মধ্যবর্তী দুই ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে। অন্ধকার সিঁড়িপথটা, দোতলার বারান্দার আলোটা পর্যন্ত দিদিভাই সবার আগে নিভিয়ে দিয়ে গিয়েছে। সেই অন্ধকার সিঁড়ির ধাপগুলো একটার পর একটা পার হয়ে শুভ 3 তলার ছাদে চলে যায়। এই সময়টির জন্য শুভর সমস্ত মন উন্মুখ হয়ে থাকে। সারাটা দিন দোতলার ওই ঘরে বন্দি থাকে শুভ। ডাক্তারের কঠোর নির্দেশ, বিশ্রাম। ডাক্তারের সেই নির্দেশটা দিদিভাই অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু এমন করে সারাটা দিন রাত কেউ একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে পারে নাকি? তাই কেউ জানে না, জানতেও পারে না, প্রতি রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে শুভ ওই বাড়ির 3 তলার ছাদে চলে যায়, তার লুকোনো বাঁশিটা এক হাতে চেপে। বুকের অসুখ, তাই বাঁশি বাজানো ডাক্তারের বারণ। শুভ বাঁশিটা নিয়ে যায় বটে, কিন্তু সাহস করে বাজাতে পারে না। যদি সেই বাঁশির সুরে দিদিভাইয়ের ঘুম হঠাৎ ভেঙে যায়। ছাদে এখানে ওখানে টবের মধ্যে দিদিভাই নানা ফুলের গাছ লাগিয়েছে। সেই টবগুলোর এক পাশে জলের ট্যাঙ্কটার পাশ ঘেঁষে কিছু জড়ো করা আছে। সেই কোণে কবে থেকে জলের বৃষ্টিতে শ্যাতলা পড়ে গিয়েছে। তারই উপর খবরের একটা কাগজ ভাঁজ করে বাঁশিটা হাতে বসে পড়ে শুভ। বড় ভালো লাগে সেই সময়টা। নির্জন ছাদ, শুধু ফুলের কোনো কোনো টবে বেল আর কি কি ফুল যেন ফুটেছে। রাতের মন্থর বাতাসে তারই একটা গন্ধ ভেসে বেড়ায়। গন্ধটা মধ্যে মধ্যে নাকে এসে ঝপটা দেয়। মাথার উপরে ইতস্তত বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো তারাগুলো যেন পিট পিট করে তাকায়। বাঁশিটা হাতের মুঠোর মধ্যে ধরাই থাকে। মধ্যে মধ্যে লোভ হয় শুভর। বাঁশিটা ঠোঁটের উপর তুলে ফু দেয়, কিন্তু সাহস হয় না ফু দিতে। দিদিভাই যদি জেগে যায়, ঠিক ওই সময়টা আবার কেমন মুখ জ্বালা করতে শুরু হয়। শুভ বুঝতে পারে জ্বরটা আবার আসছে। গলাটা শুকিয়ে যায়। শুভর মনে হয় আর কতদিন এভাবে তাকে শুয়ে থাকতে হবে। 3 বার করে নিয়মিত ওষুধ খাবার কথা। দিদিভাই করুণা কলেজে চলে যায়। বারবার করে কলেজে যাবার আগে বলে যায়, ওষুধ ঠিকমতে খাস কিন্তু শুভ। শুভ বলে, তুমি কিছু ভেবো না, আমি ঠিক ওষুধ খাবো। কিন্তু খায় না ও। তাকে যে যত তাড়াতাড়ি সম্ভব মার কাছে যেতে হবে। মা যে তার জন্য অপেক্ষা করে আছে, কবে শুভ যাবে তার কাছে। ওষুধ খাওয়া সেই দিন থেকেই বন্ধ করেছে শুভ, যেদিন তাকে স্বপ্নে মা এসে বলেছিল, শুভ আমার কাছে আয়। মা, তুমি? হ্যাঁ রে। কেন, আমায় চিনতে পারছিস না? পারছি। কেন পারবে না শুভ চিনতে মাকে? সেই লাল শাড়ি পরনে, মাথায় সেই ডগডগে সিঁদুর, 2 হাতে সেই সাদা শাখা। মা কখনো গহনা পরত না, শুধুমাত্র হাতে 2টি শাখা। কি দেখছিস রে অমন করে আমার দিকে তাকিয়ে শুভ? তুমি কেন চলে গেলে মা? সত্যি কি তুমি বিষ খেয়েছিলে? কে বলল? তুমি মরার পর সবাই তা বলা বলি করছে। কেন তুমি বিষ খেলে মা? তোর বাবার অভাবটা আর সহ্য করতে পারছিলাম না রে। তাছাড়া কি মা, তিনি যে কেবলই আমাকে ডাকতেন, বাবা কেবলই ডাকতেন, তাই তুমি চলে গেলে মা? তারপরই হঠাৎ যেন মা কোথায় মিলিয়ে গেল। শুভর ঘুমটাও ভেঙে গেল সেই সঙ্গে। ঘুমটা ভাঙলে দেখল ঘেমে একেবারে যেন নিয়ে গিয়েছে সে। জ্বরটাও বোধহয় ছাড়ছে তখন। সন্ধ্যার কিছু পরেই চোখ জ্বালা করে জ্বর এসেছিল। রাত্রির শেষের দিকে ঘাম দিয়ে সেই জ্বরটা ছাড়ছে তখন। সত্যি রাত্রি তখন শেষ হয়ে এসেছে। জানালা পথে ভোরের আলোর ইশারা, যেন একটা আলোর কুয়াশা ধীর ধীর করে কাঁপছে। শুভ ধরফর করে উঠে বসল। সত্যি কি তার ঘরে মা এসেছিল, না স্বপ্ন? সে স্বপ্ন দেখছিল মার কথা কদিন ভেবে ভেবে। শুভর কিন্তু মনে হয় স্বপ্ন নয়, সত্যি, সব সত্যি।
সত্যি মা এসেছিল একটু আগে। পরের দিন রাত্রেও আবার সেই স্বপ্নটা। শুভর সমস্ত চেতনা যেন ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলতে থাকে। শুভ, আসবি না তুই আমার কাছে? মার সেই ডাক। যাব মা, তবে আয়। কেমন করে যাব? আয় শুভ, আমার কাছে আয়। আমি যে তোর জন্যই অপেক্ষা করছি। যাব মা, তুমি ডাকছো, নিশ্চয়ই আমি যাব। শুভর জ্বরটা কিন্তু ছাড়লো না। রোজই চোখ মুখ জ্বালা করে। কোনোদিন বিকেলে বা কোনোদিন সন্ধ্যার দিকে জ্বর আসে, তারপর শেষ রাতের দিকে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যায়। ওইভাবে যে জ্বর আসছে প্রতিদিন, শুভ কিন্তু তার দিদিভাইকে জানায় না, জানতে দেয় না। কেমন যেন তার ধারণা হয়ে গিয়েছিল ওই জ্বর হতে হতেই জ্বরটা একদিন খুব বেশি হবে, হয়তো 105 ডিগ্রি। তারপর মার কাছে সে চলে যাবে। আবার এও মনে হয়েছে তার মার মতো সে একদিন বিষ খাবে, কিন্তু বিষ কোথায়, কেমন করে বিষ খেতে হয় কিছুই সে জানে না। একদিন সে দিদিভাইকে জিজ্ঞাসাও করেছিল, বিষ কোথায় পাওয়া যায় দিদিভাই? হ্যাঁ দিদিভাই, বিষ কোথায় পাওয়া যায় জানো? করুণা ছোট ভাইটির কথায় চমকে উঠে বলেছিল, বিষ? বিষ দিয়ে কি হবে রে? বলো না দিদিভাই। ছি, ওসব কথা বলতে নেই। কেন দিদিভাই, বলতে নেই কেন? ভগবান পাপ দেন। মা তবে বিষ খেয়েছিল কেন? কে বলল তোকে মা বিষ খেয়েছিল? আমি শুনেছি। কার কাছে শুনেছিস? কে বলেছে তোকে? বামাদি। বামাদি ওই বাড়ির অনেক কালের পুরনো ঝি। অনেক দিন ওদের বাড়িতে কাজ করেছে। তবু পরের দিনই করুণা বামাদিকে মাইনে পত্তর দিয়ে বিদায় করে দেয়। নতুন একজন চাকর রাখে। বামাই সর্বদা দেখাশোনা করত শুভর। নতুন চাকর গোকুল এলে তার উপর ভার পড়ল শুভর দেখাশোনার। কিন্তু গোকুলের বয়স হয়েছে, তাছাড়া আফিং এর অভ্যাস আছে। সন্ধ্যাবেলা আফিং খেয়ে রাত্রের দিকে নেশায় ঝিমত গোকুল। করুণা তো সময়ই পায় না। সকাল 9টার মধ্যেই খেয়ে দিয়ে চলে যায়। অধ্যাপিকা সে কলেজে। ফিরতে ফিরতে সেই সন্ধ্যা, কোনো কোনো দিন 7টা, 7:30টাও বেজে যায়। বাড়ি ফিরে শুভর ঘরে উকি দিয়ে দেখত করুণা ভাইটি তার ঘরে বসে পড়াশোনা করছে এক মনে। কখনো ঘরে ঢুকতো না করুণা, কিন্তু ইদানিং ঘরে ঢুকলে দেখতে পেত শুভ বসে বসে চিঠি লিখছে তার মাকে। একটা মোটা বাঁধান লাল খাতায় সে মাকে চিঠি লিখত। জ্বরের কথাটাও শুভ তার দিদিভাইকে জানতে দেয়নি। মাকে সে লিখত, মাগো জানো, রোজ জ্বর হচ্ছে আমার, আমি টের পাই। এই জ্বর একদিন নিশ্চয়ই আমাদের ক্লাসের অবিনাশের মতো 105 ডিগ্রি হবে। তারপরই তার মতো আমিও মরে যাব। মরে গেলেই তোমার কাছে চলে যাব। ঠিক দেখো মা, চলে যাব। স্কুলে যায় শুভ নিয়মিত, কিন্তু বড় দুর্বল, বড় ক্লান্ত লাগে। পড়াশোনাও কিছু পারে না। ক্লাসের রজত একদিন বলে, কি হয়েছে রে তোর শুভ? পড়াশোনা কি আজকাল তুই করিস না? শুভ চুপ করে থাকে। স্যার ক্লাসে কিছু জিজ্ঞাসা করলে তুই আজকাল কিছুই বলতে পারিস না। শুভ বলে, আমি চলে যাব। চলে যাবি? কোথায়? মার কাছে। রজত কেমন যেন বোকার মতো ভ্যাল ভ্যাল করে শুভর মুখের দিকে চেয়ে থাকে। সত্যি রে, মার কাছে চলে যাব। দেখিস খুব শিগগিরই চলে যাব। মা তো তোর মরে গেছেন, তাতে কি? মার কাছে যাবি কি করে? মরে যাব, তারপরই চলে যাব। জানিস রজত, মা আমাকে ডাকে, রোজ ডাকে। রজত আর কোনো কথা বলে না, কিন্তু জ্বরের কথাটা বেশি দিন চাপা রইল না। এক সন্ধ্যায় শুভ কিছুতেই আর পড়ার টেবিলের সামনে বসে থাকতে পারে না, শুয়ে পড়ে। কখন কলেজে থেকে ফিরে দিদিভাই তার ঘরে এসে ঢুকেছে জানতেও পারেনি শুভ। শুভ, শুয়ে কেন রে? বেশ জ্বর তখন শুভর। অনেক কষ্টে চোখ মেলে তাকালো করুণার দিকে। করুণা দেখলো শুভর চোখ দুটো যেন লাল, বেশ লাল। কি হয়েছে রে? কিছু না দিদি ভাই। করুণা ভাইয়ের কপালে হাত রাখলো। গরমে ছ্যাক করে ওঠে তার হাতটা। এ কি রে, তোর যে বেশ জ্বর। ও কিছু না, নাই বলতে খুব খুব করে কাশতে থাকে শুভ। করুণা ব্যস্ত হয়ে ওঠে।
তখনই ডাক্তার বোসকে ডেকে পাঠায়। ডাক্তার বোস এসে দেখলেন শুভকে। ঔষধপত্রের ব্যবস্থা করে গেলেন, কিন্তু জ্বর আর ছাড়ে না। ঠিক বিকেলে বা সন্ধ্যায় জ্বর আসে। ডাক্তার বোস রক্ত পরীক্ষা করলেন, এক্স-রে তুললেন। মুখটা তার গম্ভীর হলো। ডাক্তারের চেম্বারে বসেছিল করুণা। মিস সেন, বলুন, রোগটা ভালো নয়। ভালো নয়? যা আমার সন্দেহ হয়েছিল তাই। টিবি। টিবি? হ্যাঁ, তবে ভয় নেই, ঔষধ আর বিশ্রামে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বোস ব্যবস্থা করলেন। শুভ কিছুতেই ইনজেকশন নেবে না। সে কান্নাকাটি শুরু করে দিল। ডাক্তার বোস খাবার ওষুধেরই ব্যবস্থা করে দিলেন। ভয় হয়েছিল শুভর, ইনজেকশন নিলে যদি সে ভালো হয়ে যায় তবে তো তার আর মার কাছে যাওয়া হবে না। মাকে যে সে কথা দিয়েছে সে যাবে, মা যে তার জন্য অপেক্ষা করছেন। করুণা অনেক করে বলেও ভাইকে ইনজেকশন নিতে রাজি করতে পারল না। আগে ভাই বোন আলাদাই শুতো। করুণা ভাইয়ের খাটটা নিজের ঘরে পাতবে ঠিক করল, কিন্তু শুভ তাতেও সম্মত হলো না। শুভ বলে, না দিদি ভাই, আমি শুনেছি এই রোগ বড় ছয়াছে, এক ঘরে থাকলে তোমারও হবে। তা হোক। না দিদি ভাই, কে বলেছে তোর কোনো ছয়াচে রোগ হয়েছে? কেন, গোকুলদাই তো বলেছে আমার টিবি রোগ হয়েছে। এই রোগ ছয়াচে, গোকুলদাও তো এ ঘরে শয় না। করুণার কোনো কথাই শুনতে চায় না শুভ। কিছুতেই সে দিদি ভাইয়ের ঘরে শোবে না। অগত্যা দুই ঘরের মধ্যবর্তী দরজাটা খুলে রেখে শয়নের ব্যবস্থা হলো দুজনের দু ঘরে। করুণা যে কেবল কলেজেই অধ্যাপনা করত তাই নয়, সে ডক্টরেটের জন্য পড়াশোনা করছিল। কলেজের পর লাইব্রেরিতে বসে পড়াশোনা করত। যখন বাড়িতে আসতো অত্যন্ত ক্লান্ত হয়ে থাকত। রাত্রের শয্যায় শোয়ার সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ত। ঔষধপত্র নিয়মিত চলেছে, কিন্তু রোগের কোনো তেমন সুরাহা হচ্ছে না। করুণা একদিন ডাক্তার বোসকে কথাটা বলে। ডাক্তার বোস বললেন, তাই তো, ইনজেকশনটা যদি ওকে দেওয়া যেত। আমি ভাবছি ডাক্তার বোস, থিসিসটা আমার জমা দিয়ে কিছুদিনের জন্য ছুটি নিয়ে ওকে আমি বাইরে কোনো স্বাস্থ্যকর জায়গায় নিয়ে যাব। সে তো খুব ভালো। তার চাইতে এক কাজ করুন না মিস সেন, বলুন, কোনো স্যানিটোরিয়ামে ওকে ভর্তি করে দিন। অবশ্যই খরচাটা একটু বেশি পড়বে। তা হোক, একতলা থেকে যে ভাড়া পাই মাসে মাসে, আর আমার মাইনে থেকে যদি 100 করে দিই 500 মতো হবে, তাতেও কি হবে না? দেখি চেষ্টা করে। তাই করুন। করুণার বাবা ভালোই চাকরি করতেন। চাকরির আয় থেকে টালিগঞ্জে 3 কাঠা জায়গা কিনে ওই দোতলা বাড়িটা তৈরি করেছিলেন। অবশ্যই অফিস থেকে তাকে কিছু লোনও নিতে হয়েছিল। নতুন বাড়িতে আসার মাস 10 বাদেই নিদারুণ একটা মোটর দুর্ঘটনায় করুণার বাবা মারা গেলেন। করুণা তখন MA পড়ছে, আর শুভময়ের বয়স মাত্র 7, স্কুলে পড়ে। বাধ্য হয়ে তখন বাড়ির একতলাটা 200 টাকায় ভাড়া দেওয়া হয়। করুণার বাবা মারা যাওয়ার পর থেকেই করুণার মা বিভাবতী যেন কেমন হয়ে গেলেন। সর্বক্ষণ হয় চুপচাপ থাকেন, না হয় কান্নাকাটি করেন। খাওয়া দাওয়াও একেবারে বন্ধ। আবার 1 বছর গেল, করুণা MA পাশ করে। তার এক মেসোর সুপারিশে একটা কলেজে অধ্যাপিকার কাজ পেয়ে গেল। 400 টাকা মাইনা। সংসারে কিছুটা সাচ্ছল্য এলো। ঠিক ওই সময় করুণার মার হলো পেটে ক্যান্সার। মাস কয়েক তারপর করুণার মা বেঁচে ছিলেন। অবশেষে বিষ খেয়ে আত্মহত্যা করলেন করুণার মা। শুভময়ের বয়স তখন 10। করুণার বাবা সুধাকান্ত চমৎকার বাঁশি বাজাতেন। সুধাকান্তের মৃত্যুর পর বিভাবতী তার স্বামীর বাঁশিটা সযত্নে আলমারির মধ্যে তুলে রেখেছিলেন। ছোটবেলা থেকেই শুভময়ের ওই বাঁশিটার উপর প্রচন্ড একটা লোভ ছিল। সুধাকান্ত যখন বাঁশি বাজাতেন, শুভময় বাপের পাশে বসে মুগ্ধ বিস্ময়ে তার বাবার বাঁশি বাজানো শুনত। শুভময় বলতো, বাপি, তোমার বাঁশিটা আমাকে দাও না, আমি একটু বাজাবো। সুধাকান্ত হেসে বলতেন, বড় হও, তোমাকে আমি বাঁশি একটা কিনে দেব। না বাপি, ওই বাঁশিটাই দাও। সুধাকান্ত একটা বাঁশি কিনে এনে দিয়েছিলেন ছেলেকে। বাপের পাশে বসে সেই বাঁশিটা বাজাবার চেষ্টা করত শুভময়। আশ্চর্য, 7 বৎসর বয়সের সময় চমৎকার বাঁশি বাজাতে শিখে গেল শুভময়।
সুধাকান্তর মৃত্যুর পর শুভময় কতদিন মাকে বাঁশি বাজিয়ে শুনিয়েছে। যে রাত্রে মা আত্মহত্যা করেন বিষ পান করে, সেদিন সন্ধ্যার দিকে মা ডাকলেন, শুভ, যাই মা। শুভ পড়ছিল। এসে মার ঘরে মার পাশে দাঁড়ালো। মায়ের মুখের দিকে তাকিয়ে শুভ বলল, খুব কষ্ট হচ্ছে মা, তাই না? ডাক্তারবাবুকে ডাকবো, তিনি এসে একটা ইঞ্জেকশন দিয়ে যাবেন। না বাবা, তোর বাঁশিটা নিয়ে আয়। বাঁশি? হ্যাঁ, এখানে বসে একটু বাজা। শুভময় বাঁশিটা নিয়ে এলো। মার শয্যার পাশে বসে অনেকক্ষণ ধরে বাজালো। বাঁশি যখন থামলো, চেয়ে দেখে মা শয্যায় চোখ বুজে পড়ে আছে। তার দু চোখের কোণ বেয়ে অশ্রুর ধারা নেমে এসেছে। মাগো! কি বাবা? মা চোখ খুললেন। যাই, ডাক্তারবাবুকে ডেকে আনি। মা মৃদু হাসলেন। তারপর শীর্ণ দুটি বাহু বাড়িয়ে দিলেন শুভময়ের দিকে। ছেলেকে বুকে টেনে নিলেন। আমার শুভ, শুভময়, আমার সোনা, আমার মানিক। সেই মার বুকে শুয়ে শেষ আদর খাওয়া শুভর। মা আজ চলে গেছে 2 বছর। সকালবেলা ওষুধটা নিজে হাতে খাইয়ে যেত করুণা, কিন্তু দুপুরে ও সন্ধ্যায় যে ওষুধ খাওয়ার কথা, শুভ সে ওষুধ খেত না। জানলা গলিয়ে বাইরে ফেলে দিত। দিদিভাই এসে শুধালে বলতো ওষুধ খেয়েছি। ডাক্তার বোস গতকাল বলেছেন ভাওয়ালি স্যানিটোরিয়ামে বেড পাওয়া গিয়েছে। আর 10 দিন বাদে করুণা ভাইকে নিয়ে স্যানিটোরিয়ামে রাখতে যাবে। কিন্তু মনটা করুণার কেমন যেন বিষণ্ণ হয়ে পড়েছে। সংসারে আপনার জন বলতে এই একটি মাত্র ভাই। সংসার থেকে শেষ বিদায় নেবার আগে মা তার নামে একটি চিঠি লিখে গিয়েছিলেন। মা করুণা, রোগের যন্ত্রণার জন্য নয়, তোমাদের বাবা অকস্মাৎ চলে যাওয়ার পর থেকেই এই সংসার, এই পৃথিবী যেন আমার কাছে মিথ্যে হয়ে গিয়েছে। কতদিন দেখছি তিনি যেন এসে আমায় ডাকছেন। কেবল শুভ আর তোমার জন্য এই মায়ার বন্ধনে বাধা ছিলাম। বিশেষ করে শুভ, ও যে এখনো ছোট, ওকে তুমি দেখো, ওকে। চিঠিটা মা সমাপ্ত করে যেতে পারেননি। চিঠিটা করুণা মায়ের মৃত্যুর পর শেষ দিকে মায়ের অতি প্রিয় বই পরলোকের কথার মধ্যে পেয়েছিল। কবে কখন চিঠিটা মা লিখেছিলেন করুণা জানে না। সে চিঠিটার কথাই যেন কেবলই মনে পড়ছে করুণার। কিন্তু কি করবে করুণা? শুভ যে কিছুতেই ভালো হচ্ছে না। ডাক্তার রায় বারবার বলছেন স্যানিটোরিয়ামে গেলেই ও ভালো হয়ে উঠবে। তাই হোক, ও ভালো হয়ে উঠুক। স্যানিটোরিয়ামে যাওয়ার কথাটা শুভকে বলায় সে কোনো আপত্তি করেনি। বাঁশিটা হাতের মুঠোর মধ্যে ধরে শুভময় পা টিপে ঘর থেকে বের হয়ে ছাদে চলে এলো। আকাশে এয়োদশীর চাঁদ। মৃদু চাঁদের আলো চারিদিকে যেন একটা স্বপ্নমায়া রচনা করেছে। দিদিভাইয়ের টবের গাছে অজস্র বেল ফুল ফুটেছে। চাঁদের আলোয় সাদা বেল ফুলগুলো গন্ধ ছড়াচ্ছে বাতাসে। শুভময় সেই জায়গাটিতে বসলো। বাঁশিটা হাতেই ধরা থাকে। আজ সন্ধ্যা থেকেই খুকখুকে কাশিটা জ্বরও বেশ এসেছে। কেমন যেন শীত শীত করে শুভময়ের। কতদিন সে বাঁশি বাজায় না। ডাক্তারবাবুর কঠিন নির্দেশ, বাঁশি এক্কেবারেই বাজানো চলবে না। দিদিভাইও বারবার বলেছে বাঁশি কিন্তু বাজাস না। সরিয়েই রেখেছিল করুণা বাঁশিটা, কিন্তু শুভময়ের বারবার অনুরোধে আবার বাঁশিটা বের করে দিয়েছে। কিন্তু বলেছে বাজাস না কিন্তু। না, বাজাবো না, শুভময় বলেছে। ঠিক তো? ঠিক। দিনের বেলার মাথার বালিশের তলায় বাঁশিটা থাকে। মধ্যে মধ্যে বাঁশিটা বের করে। বাঁশির গায়ে হাত বুলায় শুভময়। রাত্রে লোভ হয় একটিবার বাজানোর জন্য, কিন্তু দিদিভাইয়ের যদি ঘুম ভেঙে যায়, দিদিভাই জানতে পারবে। আজও মাকে স্বপ্নে দেখেছে শুভময়। শিয়রের সামনে এসে যেন মা দাঁড়িয়েছে। শুভ, হে মা, কতদিন তোর বাঁশি শুনিনি বাবা। ডাক্তারবাবু যে বারণ করেছেন মা বাঁশি বাজাতে। বুকের অসুখ আমার। বারণ করেছেন বুঝি? হ্যাঁ মা। মার দু চোখে সে কি বিষণ্ণ দৃষ্টি। ওই রাত্রের স্বপ্নের কথা ভাবতে ভাবতে কখন যেন এক সময় বাঁশিটা নিজের অজ্ঞাতেই ঠোঁটের উপরে চেপে ধরে শুভময়। অনেক দিন পরে আবার বাঁশিতে ফু দিল শুভময়। মার সেই প্রিয় সুরটা বাগেশ্রী।
বাঁশির সুরলহরি আকাশে বাতাসে যেন ছড়িয়ে পড়ল। সে রাত্রে করুণাও স্বপ্ন দেখেছিল, কে যেন বাগিশ্রীতে বাঁশি বাজাচ্ছে। দূরে, অনেক দূরে, কোথায় অন্ধকারের স্রোত সাঁতরে সাঁতরে সে বাগিশ্রী যেন ভেসে আসছে। করুণা যেন গভীর ঘুমের মধ্যে আরো বেশি ঢলিয়ে যেতে থাকে। গলাটার মধ্যে একটা আশয়াস্তি যেন সুরসুর করছে শুভময়ের। একটা কেমন নোনতা নোনতা আস্বাদ গলার মধ্যে, গলা দিয়ে কি যেন ঠেলে বের হয়ে আসতে চাইছে। শুভময় উঠে পড়ল, পা দুটো টলছিল। কোনো মতে অন্ধকার সিঁড়ি হাতড়ে হাতড়ে শুভময় নিচে নেমে এলো, নিজের ঘরে ঢুকলো। পা দুটো কাঁপছে, বিছানার উপর বসলো শুভময়। গলা দিয়ে কি খানিকটা যেন বের হয়ে এলো, জামাটা দিয়ে মুছে ফেললো শুভময়। তারপরই ভেজা জামাটা চোখের সামনে তুলে ধরলো শুভময়। এ কি, মনে হচ্ছে যেন রক্ত। দিদি ভাই, অস্পষ্ট কণ্ঠে ডাকলো শুভময়। দিদি ভাই। দ্বিতীয় ডাকেই করুণার সতর্ক ঘুম ভেঙে গেল। কে? দিদি ভাই। করুণা তাড়াতাড়ি শয্যা ছেড়ে উঠে এলো এ ঘরে। শুভ, কি হয়েছে শুভ? করুণা ঘরের আলোটা জ্বালালো। সঙ্গে সঙ্গে চমকে উঠে করুণা। শুভময়ের জামায় লাল রক্ত। এ কি, রক্ত কোথা থেকে এলো? শুভ, শুভ। দু হাতে ছোট ভাইটিকে বুকের মধ্যে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল করুণা। কাঁদছ কেন দিদি ভাই? কোনো মতে চড়ানো গলায় কথাগুলো বলে শুভময়। দিদির বুকের মধ্যে নেতিয়ে পড়ল। ঘুম, ঘুম আসছে শুভময়ের। করুণা কাঁদছে। শুভময় স্পষ্ট দেখতে পেল মা, তার মা এসে সামনে দাঁড়িয়েছে। মা বলছে, ভয় কি বাবা, এই যে আমি, আয়, আমার বুকে আয়। মা দু বাহু প্রসারিত করে দেয়। ভোরের আলো জানলা পথে এসে ঘরে ঢুকছে। করুণার বুকের উপরে শুভময় ঘুমিয়ে পড়েছে। বাগেশ্রীতে কে যেন বাঁশি বাজাচ্ছে দূরে, অনেক দূরে কোথায়। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার চলে আসবো আরো একটি নতুন ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে। নমস্কার।